বিধানসভা ভোট মিটে যাওয়ার পর যারা ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত পা বেঁধে পকেট খালি করে একদম কাঙাল বানিয়ে দেবেন, তাদের সেই নোংরা খেলায় কিভাবে শক্ত রাশ টানল আদালত দেখলেন। খোদ নরেন্দ্র মোদীর সবচেয়ে বড় উকিল কিভাবে ভরা আদালতে ডাহা ফেল করলেন। আজকের এই পর্বে আমরা ঠিক সেই এক্সরে রিপোর্টটাই আপনাদের সামনে মেলাবো। গল্পটা শুধু ব্যাংক অ্যাকাউন্টে ফ্রিজ করার জন্য নয়, ব্যাকস্টেজে আগে থেকেই নিখুঁত চিত্রনাট্য লেখা হচ্ছিল। প্রথমে তিনজন রাজ্যসভা সাংসদকে চাপ আর লোভের টোপ দিয়ে রাতারাতি ইস্তফা দেওয়ানো। 9 জুলাই ধোয়া তুলসী পাতা সেজে তারা বিজেপির গেরুয়া উত্তরীয় গলায় ঝোলালেন। আর ঠিক তার আগে বারুইপুরের বর্বর কাণ্ডে মানুষের পুঞ্জীভূত আক্রোশ থেকে নজর ঘোরাতে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে পঙ্গু করতে শুভেন্দু অধিকারীর পুলিশ এবং ইডিকে তৃণমূলের 440 কোটি টাকারও বেশি টাকা লক করে দেওয়া হলো। কিন্তু শেষ রক্ষা হলো কি? পুলিশ আর বিদ্রোহীদের সুবিধাবাদ আর ষড়যন্ত্র নিয়ে কি এমন ঐতিহাসিক চাবুক মারলো হাইকোর্ট, যা শুনে দিল্লির অধীশ্বরদেরও রাতের ঘুম উড়ে গেছে। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। বিধানসভা ভোট মিটে গেলেও বাংলা আর তামিলনাড়ু খবরে থাকবে আমরা জানতাম। তামিলনাড়ু ইদানিং একটু শান্ত, কিন্তু পশ্চিমবঙ্গ ভরা বর্ষাতেও যেন তপ্ত কড়াইয়ে ফুটছে। চারদিকে শুধুই দেখে নেওয়া আর হিসাব চোকানোর পালা। না, তাতেও ক্ষান্ত নেই, লড়াইটা নেমে এসেছে রাস্তায় আর আদালতের চৌকাঠে। কিন্তু কলকাতা হাইকোর্টে যা ঘটলো তা চমকে দেওয়ার মতন। নরেন্দ্র মোদীর সবচেয়ে বড় উকিল ডাহা ফেল। ভরা আদালতে পুলিশের আসল সত্যিটা একদম হাতে হাড়ি ভেঙে গেছে। বিচারপতি নিজেই শুনিয়ে দিলেন রায়। কি সেই রায়? আসলে মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে কাঙাল করার যে নোংরা খেলাটা চলছিল এক্সরে প্লেটে, সেটা এবার পুরোপুরি এক্সপোজড। স্ক্রিনে খবরটা দেখুন, তাহলেই বুঝবেন। হাইকোর্ট শুভেন্দু অধিকারীর সরকারকে মস্ত বড় একটা ধাক্কা দিয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তল্লাশি চালিয়ে তৃণমূলের 3টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার ঠিক কয়েক সপ্তাহ আগে দলেরই এক দলত্যাগী নেতার অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই অ্যাকাউন্টগুলো লক করে দিয়েছিল। হাইকোর্ট এবার সেই ফ্রিজ অ্যাকাউন্ট নিয়ে তৃণমূলকে বড় সড় স্বস্তি দিল। বিচারপতি ভরা আদালতে তীব্র কটাক্ষ করে বললেন, যখন কোনো গরিব সাধারণ মানুষ থানায় অভিযোগ নিয়ে যায় তখন পুলিশ এই তৎপরতা দেখায় তো? এখানে বিকেল 5টা-6টায় কমপ্লেন হলো আর পরের দিনই অ্যাকাউন্ট লক। বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট ভাষায় কি বলেছেন জানেন? তিনি বলেছেন, অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য অভিযোগটা করা হয়েছিল, তার পেছনে একটা গোপন উদ্দেশ্য ছিল, একটা গভীর ষড়যন্ত্র ছিল। আদালত এখন তৃণমূলকে তাদের ফ্রিজ হওয়া 3টি ব্যাংক অ্যাকাউন্ট থেকেই সীমিত খরচের অনুমতি দিয়েছে। অন্তর্বর্তী নির্দেশে বিচারপতি ভট্টাচার্য জানিয়েছেন, আপাতত 30শে সেপ্টেম্বর পর্যন্ত কোর্টের নিযুক্ত স্পেশাল অফিসার হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সুব্রত তালুকদারের তত্ত্বাবধানে থাকবে অ্যাকাউন্টগুলি। টাকা তুলতে হলে ব্যাংকের অনুমোদিত তৃণমূলের স্বাক্ষরকারীদের সই করা চেক বিবেচনার পরে নিজেও তাতে সই করবেন স্পেশাল অফিসার। হাইকোর্ট বলেছে, রোজকার কাজকর্ম আর আইনি লড়াইয়ের খরচের জন্য এই অ্যাকাউন্টগুলো থেকে টাকা তোলা যাবে। তবে পুরো প্রক্রিয়াটি চলবে আদালতের নিযুক্ত স্পেশাল অফিসার অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারের কড়া নজরদারিতে। তিনি কাউন্টার সাইন বা পাল্টা সই করলে তবেই ব্যাংক সেই টাকা রিলিজ করবে। আর হ্যাঁ, এই কাজের জন্য স্পেশাল অফিসারকে প্রতি মাসে 1,25,000 টাকা সাম্মানিক দেওয়া হবে, যা কাটা হবে ওই অ্যাকাউন্ট থেকেই। এই সিদ্ধান্তটা এমন একটা সময় এলো যখন মমতাপন্থী তৃণমূল এমনিতেই অভ্যন্তরীণ নানান চাপ আর সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। অন্যপক্ষে যারা বুক ফুলিয়ে অভিযোগ করেছিলেন সেই ঋতব্রত গোষ্ঠীর কপালে জুটেছে চরম হতাশা আর শুভেন্দু সরকারের জন্য বিরাট চপেটাঘাত। কারণ দলত্যাগীদের সেই অভিযোগকে হাতিয়ার করেই শুভেন্দুর পুলিশ তড়িঘড়ি আদি তৃণমূলের 440 কোটি 42 লক্ষ টাকার 3টি অ্যাকাউন্ট ফ্রিজ করেছিল। গতকাল আদালতে কিন্তু ছাড়ার পাত্র ছিলেন না মোদীজির সবচেয়ে বড় উকিল, কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি কার পক্ষে সওয়াল করেছিলেন? পশ্চিমবঙ্গ সরকারের হয়ে। তিনি ফ্রিজ হওয়া অ্যাকাউন্টে তৃণমূলকে স্বস্তি দেওয়ার তীব্র বিরোধিতা করেছিলেন। তুষার মেহতা আদালতে দাঁড়িয়ে যুক্তি দিলেন, জনগণের টাকা আর সম্পত্তি বাঁচাতেই নাকি পুলিশ এত বড় মহৎ পদক্ষেপ নিয়েছে। শুধু তাই নয়, তিনি আশঙ্কা প্রকাশ করে বললেন, অ্যাকাউন্ট যদি পুরোপুরি খুলে দেওয়া হয় তবে তৃণমূলের দুই শিবিরের মধ্যে টাকা ওড়ানো নিয়ে মারামারি লেগে যাবে। এর পাল্টা মমতাপন্থী তৃণমূলের আইনজীবী অভিষেক মানু সিংভি এবং কিশোর দত্ত অভিযোগ করলেন, বিরোধী রাজনৈতিক দলকে
পঙ্গু করতে বিদ্রোহীদের অভিযোগের ভিত্তিতে অ্যাকাউন্টগুলো তড়িঘড়ি বন্ধ করে পুলিশ। আদালতের অন্তর্বর্তী নির্দেশ মমতাপন্থী তৃণমূলের জন্য একটা বড় আশার আলো, একটা নতুন আশার আলো তো বটেই। রাজনীতিতে এক সপ্তাহেও অনেক বড় সময়, সেখানে তৃণমূল আগামী 3.5 মাস তাদের ব্যাংক অ্যাকাউন্ট দলীয় খরচের প্রয়োজনে ব্যবহার করতে পারবে। একটা ইঙ্গিত পরিষ্কার, মাত্র 3 দিনের ব্যবধানে কলকাতা হাইকোর্ট থেকে পর দুবার আইনি জয় পাওয়া কিন্তু মমতা ব্যানার্জির জন্য কোনো মামুলি ঘটনা নয়, একটি বড় সংকেত। গতকাল হাইকোর্টে দুই পক্ষই দাবি করে যে তারাই আসল তৃণমূল, কিন্তু হাইকোর্ট সাফ বলে দেয় কে আসল আর কে নকল। সেই রাজনৈতিক পঞ্চায়েতি করার দায় আদালতের নয়। ভবিষ্যতে নির্বাচন কমিশন যাকে শিলমোহর দেবে সেই পক্ষ পরে এসে আদালতে নতুন করে আবেদন জানাবে। বিচারপতি ভট্টাচার্যের এই অন্তর্বর্তী নির্দেশ প্রমাণ করে যে আইনি পরিভাষায় এখনো মমতা ব্যানার্জির দলকেই আসল তৃণমূল হিসেবে গণ্য করা হচ্ছে। আর যতদিন না দিল্লির অধীশ্বরদের সামনে সাষ্টাঙ্গে দণ্ডবত হয়ে নির্বাচন কমিশন মাথা নোয়াচ্ছে, ততদিন এটাই স্টেটাস কুও থাকবে। এই মামলার পরবর্তী ডেট পড়েছে আগামী 21শে সেপ্টেম্বর, আর আদালত যে স্পেশাল অফিসার নিয়োগ করেছে তার মেয়াদ থাকছে 30শে সেপ্টেম্বর পর্যন্ত। এবার আসি ক্রাইসিসে। এই তো সেদিন তৃণমূলের 3 জন রাজ্যসভা সাংসদ হঠাৎ দল থেকে ইস্তফা দিয়ে দিলেন। কারণ কি? বিজেপির চাপ, লোভ নাকি ইডি সিবিআই এর ভয়? মজার ব্যাপার হলো মিডিয়া যখন তাদের ছেকে ধরে জিজ্ঞেস করছিল, আচ্ছা আপনারা কি বিজেপির ইশারায় এই কাজটা করলেন, আপনারা কি এবার পদ্ম শিবিরে যোগ দিচ্ছেন, তখন তাদের মুখে কুলুপ, একদম নিশ্চুপ। আসলে নাটকটা মঞ্চস্থ হলো গতকাল 9 জুলাই। রাজ্যসভা থেকে পদত্যাগী বাংলার 3 সাংসদই আবার ফিরছেন রাজ্যসভায়, তবে জার্সি বদলে। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব আর প্রকাশ চেক বড়াইক। ভারতীয় রাজনীতি কি শেষ পর্যন্ত এমন এক জায়গায় এসে দাঁড়ালো যেখানে নৈতিকতার মৃত্যু আর খবরই নয়। রাজনীতিতে দলবদল নতুন নয়, কিন্তু এখন যা হচ্ছে তা শুধু দলবদল নয়, এ যেন গণতন্ত্রের নিয়ম কানুনকে সামনে রেখে তার আত্মাকেই পাশ কাটিয়ে যাওয়ার এক প্রকাশ্য কৌশল। ভাবুন একবার, একটি দলের টিকিটে রাজ্যসভায় গেলেন, তারপর সেই দল থেকেও ইস্তফা দিলেন, সংসদের পদ থেকে ইস্তফা দিলেন। সাধারণ মানুষ ভাবলেন নিশ্চয়ই আদর্শগত বিচ্ছেদ ঘটেছে, অথবা রাষ্ট্রীয় শাসকের ভীতি কাজ করছে, হয়তো আবার নতুন করে মানুষের রায় নিয়ে রাজনীতিতে ফিরবেন। কিন্তু না, কয়েকদিনের মধ্যেই সেই দলের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষের পতাকা হাতে তুলে নিলেন। আর নতুন দল বলল, চিন্তা কিসের, 2029 পর্যন্ত রাজ্যসভায় আপনাদের যে মেয়াদ ছিল সেটাই থাকবে, আমরাই আবার আপনাদের 3 জনকে রাজ্যসভায় পাঠিয়ে দেব। অর্থাৎ দল পাল্টান, পতাকা পাল্টান, আদর্শ পাল্টান, কিন্তু সাংসদের মেয়াদে এক দিনেরও ঘাটতি হবে না। এ যেন রাজ্যসভার আসন কোনো সাংবিধানিক দায়িত্ব নয়, বরং ট্রান্সফারেবল লিজ, এক দল থেকে আরেক দলে হস্তান্তরযোগ্য সম্পত্তি। আম আদমি পার্টির 7 রাজ্যসভা সাংসদের একযোগে বিজেপিতে যোগ দেওয়ার ঘটনায় অন্তত একটি সাংবিধানিক যুক্তি সামনে রাখা হয়েছিল। 2/3 বিধানের আড়ালে বলা হয়েছিল দলত্যাগ আইন এড়িয়ে এটি আসলে মার্জার। সেই যুক্তি মানুন বা না মানুন, এটি ছিল আইনি ব্যাখ্যা। কিন্তু এখানে যেন আরো নিখুঁত ফর্মুলা আবিষ্কার হয়েছে। প্রথম ধাপ ইস্তফা দিন, দ্বিতীয় ধাপ প্রতিপক্ষ দলে যোগ দিন, তৃতীয় ধাপ একই মেয়াদের জন্য আবার রাজ্যসভায় ফিরে আসুন। সবই আইনের অক্ষর মেনে, কিন্তু আইনের আত্মা, যে ভোট, যে সংখ্যাগরিষ্ঠতা, যে রাজনৈতিক বিশ্বাসের ভিত্তিতে একজন রাজ্যসভায় পৌঁছেছিলেন, সেটি মুহূর্তের মধ্যে অন্য দলের সম্পদ হয়ে গেল। জনগণ কিছু বলার সুযোগই পেল না। বিধানসভার যে সংখ্যাগরিষ্ঠতা এক দলের ছিল, সেটাই ব্যবহার করে অন্য দল একই ব্যক্তিকে আবার সংসদে পাঠিয়ে দিল। এটাই যদি নতুন রাজনৈতিক সংস্কৃতি হয়, তাহলে আগামী দিনে সাংসদ পদত্যাগ আর কোনো নৈতিক সিদ্ধান্ত থাকবে না। তাহলে কেবল রাজনৈতিক ট্রানজিট ভিসা, এক দল থেকে অন্য দলে নিরাপদে পৌঁছে যাওয়ার প্রশাসনিক আনুষ্ঠানিকতা। সবচেয়ে বড় প্রশ্ন হলো, এতে আইন ভাঙা হয়েছে কি না, সেটাই কি একমাত্র প্রশ্ন, নাকি আরো বড় প্রশ্ন হওয়া উচিত, গণতন্ত্রের প্রতি মানুষের বিশ্বাসকে কতটা ভাঙা হলো? যদি সাংসদরা জানেন আজ এই দলে, কাল ওই দলে, তবুও সংসদে তাদের আসন অক্ষত থাকবে, তাহলে দলত্যাগ বিরোধী আইনের উদ্দেশ্যটাই বা কোথায় রইল? আজ যা ঘটছে তা হয়তো আইনসম্মত, কিন্তু আইনসম্মত হলে কি সবকিছু গণতন্ত্র সম্মত হয়? এই প্রশ্নের উত্তর শুধু আদালত দেবে না,
ইতিহাসও একদিন এর বিচার করবে। আপনাদের মনে করিয়ে দিই, এই 3 তৃণমূল সাংসদ যখন দল থেকে ইস্তফা দিয়েছিলেন তখন ঠিক কি ডায়লগ ঝেড়েছিলেন। প্রথমে বলি সুস্মিতা দেবের ডায়লগ। দল ছাড়ার সময় তিনি খুব দার্শনিক ভঙ্গিতে বলেছিলেন, আমার এই সিদ্ধান্ত রাজনৈতিক এবং ব্যক্তিগত দুই কারণেই। আমি কেন তৃণমূল ছাড়লাম সে এক লম্বা ইতিহাস। আসলে আমি একসময় দু নৌকোয় পা দিয়ে চলতে চাই না, তবে আমি মমতা দিদির বিরুদ্ধে কিচ্ছু বলবো না। এই স্বাধীন দেশে যে কোনো নেতাই তার রাজনৈতিক জীবনের বড় সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখেন। আমি বাংলার মানুষকে ধন্যবাদ জানাই, তবে এবার আমাকে অসমে গিয়ে কাজ করতে হবে। প্রবীণ নেতা সুখেন্দু শেখর রায় দল এবং সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার সময় কি বলেছিলেন? বললেন, বছরের পর বছর ধরে চলা খারাপ শাসনের জন্যই নাকি বিধানসভা ভোটে দলের এই ভরাডুবি হয়েছে। শুধু তাই নয়, তিনি একটা মারাত্মক অভিযোগ করলেন। বললেন, আর.জি. কর হাসপাতালে সেই চরম বিতর্কের সময় আমি যদি ইস্তফা দিতাম তবে আমাকে টার্গেট করা হতে পারত। সুখেন্দু বাবু তার চিঠিতে লিখেছিলেন, আমি রাজ্যসভার চেয়ারম্যানের সঙ্গে দেখা করে পদত্যাগ করছি, আর হোয়াটসঅ্যাপ এবং ইমেইলের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে দল ছাড়ার কথা জানিয়ে দিয়েছে। রাজ্যসভায় আমার মেয়াদ ছিল 2029 সাল পর্যন্ত, কিন্তু আদর্শগত কারণে আমি ইস্তফা দিলাম, কারণ এই পরিস্থিতিতে দলে টিকে থাকা আমার পক্ষে অসম্ভব ছিল। সুখেন্দু আর সুস্মিতার দেখা দেখি প্রকাশ চিকবড়াইক রাজ্যসভা থেকে ইস্তফা দিয়ে দিলেন। প্রকাশ তার চিঠিতে সিফ এক লাইনে লিখলেন, আমি রাজ্যসভার সদস্য পদ থেকে পদত্যাগ করছি, দয়া করে আমার ইস্তফা অবিলম্বে গ্রহণ করা হোক। দিল্লির ইশারায় যখন এই চিত্রনাট্য নিখুঁতভাবে এগোচ্ছিল, ঠিক তখনই আসরে নামলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। মনে পড়ছে তার সেই জ্বালাময়ী ভিডিও বার্তার কথা। মমতা বন্দ্যোপাধ্যায় বেঈমান বাহিনীকে গদ্দার গোষ্ঠী আখ্যা দিয়ে গর্জে উঠেছিলেন। তিনি বাংলার মানুষকে আহ্বান জানিয়ে বলেছিলেন, যারা দলের সঙ্গে বেঈমানি করে বিজেপির হাত ধরেছে সেই গদ্দারদের বাংলার মানুষ যেন কোনোদিন ক্ষমা না করে। দুই নৌকায় পা দিয়ে চলার এই নোংরা খেলা বন্ধ করো, এখনো সময় আছে, পিছনে ফিরে তাকাও। তবে 3 তৃণমূল ত্যাগী সাংসদকে বিজেপির তরফে ফের রাজ্যসভার পাঠানোর খেলাটা কিন্তু এতটাও সোজা নয়। বিধানসভার পাটিগণিতটা একটু ঝালিয়ে নেওয়া যাক। পশ্চিমবঙ্গে বিধানসভার মোট আসন সংখ্যা 294টি। নিয়ম অনুযায়ী রাজ্যসভার একটি আসনে জিততে গেলে অন্তত 74 জন বিধায়কের ভোট প্রয়োজন। বর্তমান সমীকরণে বিজেপির ঝুলিতে রয়েছে 207 জন বিধায়ক। সেই হিসেবে দুটি রাজ্যসভা আসনে অনায়াসে জিতে যাওয়ার মতন পর্যাপ্ত সংখ্যা তাদের কাছে আছে। কিন্তু গোল বাজছে তৃতীয় আসনটি নিয়ে। তৃতীয় আসনটিও যদি বিজেপিকে পকেটে পুরতে হয় তবে ম্যাজিক ফিগার দাঁড়াচ্ছে 222, অর্থাৎ তাদের আরো বিধায়ক লাগবে। অন্য পক্ষে তৃণমূল যদি একজোট থাকে তবে তাদের হাতে রয়েছে 80 জন বিধায়ক। কিন্তু দল যদি দুটুকরো হয়ে যায় তবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত এই দুই শিবিরের বিধায়করা যদি কোনোভাবে এককাট্টা হয়ে ভোট দিয়ে দেন তবে বিজেপির তৃতীয় প্রার্থীর জেতা এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়াবে। কিন্তু প্রশ্ন হলো, ঋতব্রত গোষ্ঠী বিজেপির ক্ষতি করতে যাবেই বা কেন? তারা তো দিল্লির লেখা স্ক্রিপ্টেই মাঠে খেলছে। দিনের শেষে ডায়েরিটা বন্ধ করার আগে একটা কথা পরিষ্কার মনে রাখুন, এই লড়াই শুধু কয়েকটা ব্যাংক অ্যাকাউন্টের ছিল না, এই লড়াই ছিল একটা নির্বাচিত আঞ্চলিক শক্তিকে ভাতে মেরে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার এক চরম নকশা। কিন্তু দিল্লির সেই আগ্রাসী চাণক্য নীতিকে আজ সজোরে এক চপেটাঘাত মারল কলকাতা হাইকোর্ট। যারা ভেবেছিলেন 3 হেভিওয়েট রাজ্যসভা সাংসদকে লোভ আর এজেন্সির জুজু দেখিয়ে দল ভাঙাবেন, আর তার পরপরই সেই দল বদলুদের একটা সাজানো কমপ্লেনকে হাতিয়ার করে রাতারাতি 440 কোটিরও বেশি টাকা লক করে মমতাকে কাঙাল বানিয়ে দেবেন, তাদের সেই নিখুঁত চিত্রনাট্য আজ ডাস্টবিনে। বিধানসভার 294টি আসনের পাটিগণিত আর দল বদলুদের সেই বেইমানির অহংকারকে এক নিমেষে ধুলোয় মিশিয়ে দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। ভরা আদালতে শুভেন্দুর পুলিশ আর ঋতব্রতপন্থী বিধায়ক বিশ্বনাথ দাসের সুবিধাবাদ আর ঘৃণ্য ষড়যন্ত্রের মুখোশটা টেনে ছিঁড়ে চাবুকের মতন রায় দিল আদালত। প্রমাণ হয়ে গেল বেইমানির পুরস্কার আর যাই হোক, অন্তত আইনি মঞ্চে পার হওয়া যায় না। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্টে শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।